নমস্কার। যুক্তি তর্ক সঙ্গে অর্কয় আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে আমি অর্কপ্রভ সরকার। 30শে মার্চ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আরএসএস এর সদর দপ্তর নাগপুরে গিয়েছিলেন। সেখানে আরএসএস এর প্রতিষ্ঠাতা কেশব বলিরাম হেডগেওয়ারের স্মৃতি মন্দির দর্শন করেন। তারপর গোলওয়ালকারের নামাঙ্কিত একটি চক্ষু কেন্দ্রের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন এবং সংঘ প্রধান মোহন ভাগবতের সঙ্গে আলোচনাও করেন। 2013 সালে যখন মোদীজি গুজরাটের মুখ্যমন্ত্রী এবং 2014 সালের লোকসভা নির্বাচনের কাউন্টডাউন শুরু হয়ে গেছে, তখন বিজেপির প্রধানমন্ত্রী পদপ্রার্থী কি হবে সেই নিয়ে আলোচনা চলছে। তখন মোদীজি গিয়েছিলেন নাগপুরে এবং সংঘ মোদীজির প্রধানমন্ত্রিত্বের পদকে সমর্থন জানিয়েছিল। তারপর নর্মদা দিয়ে, সবরমতী দিয়ে, গঙ্গা দিয়ে, যমুনা দিয়ে অনেক জল বয়ে গেছে। তিনবার প্রধানমন্ত্রী হিসাবে নির্বাচিত হয়েছেন নরেন্দ্র মোদী। এতদিন বাদে তিনি নিজে গেলেন আরএসএস এর সদর দপ্তরে। কিন্তু এর আগেও মোহন ভাগবতের সঙ্গে তার অনেকবার বৈঠক হয়েছে মানে কি, এক মঞ্চ শেয়ার করে। যেমন রাম মন্দির উদ্বোধনের দিনই তো হলো, দুজনেই দুজনকে প্রশংসায় ভরিয়ে দিলেন। এবং মোদীজি তো একজন স্বয়ংসেবক। মোদীজি নাগপুরে কেন গেলেন? কি তার উদ্দেশ্য, কি তার ভবিষ্যৎ পরিকল্পনা, সেটাই নাকি সংঘ প্রধানকে জানাতে গিয়েছিলেন। এবং তিনি নাকি খুব শীঘ্রই অবসরের গ্রহে চলে যাবেন, কারণ 2025 সেপ্টেম্বর মাসে মোদীজির 75 হয়ে যাচ্ছে। বিজেপির নিয়ম নাকি 75 হয়ে গেলে মার্গদর্শক মন্ডলীতে চলে যেতে হয়। সঞ্জয় রাউত একসময় ক্রাইম রিপোর্টার ছিলেন, সামনা সম্পাদক ছিলেন। তিনি এই দাবিটা করেছেন। মোদীজি নাকি সংঘ নেতৃত্বকে বলে এসছেন যে তিনি সেপ্টেম্বর পর আর দায়িত্বে থাকবেন না, তার উত্তরসূরি বাছার প্রক্রিয়া শুরু করতে। আগবাড়িয়ে এই হামবাগ সঞ্জয় নিরুপম বলেছেন যে মহারাষ্ট্র থেকেই কেউ নাকি পরবর্তী প্রধানমন্ত্রী হবে। সঙ্গে সঙ্গে দেবেন্দ্র ফডনবিস আপত্তি জানিয়ে বলেছেন যে আমাদের সনাতনী যারা বিশ্বাস করি যে অভিভাবক যতক্ষণ জীবিত আছেন, তার জীবিত অবস্থায় তার উত্তরাধিকারী চিহ্নিত করা হয় না। আচ্ছা, বিজেপি থেকে কোনো লিখিত পরিত আছে 75 বছর হয়ে গেলেই মার্গদর্শক মন্ডলীতে যেতে হবে? সবার জন্য এই আইন প্রযোজ্য নয়। মোদীজি এক্সেপশনাল, এবং মোদীজির যা শারীরিক সক্ষমতা, তার যে অফুরন্ত প্রাণ শক্তি, আমার তো ধারণা অনেক 25-30 বছরের ছেলেও মোদীজির মতো পরিশ্রম করতে পারবেন না। দীর্ঘদিন সংযমী জীবনযাপন, যোগাভ্যাস, খাদ্যাভ্যাস, এসবের মধ্যে দিয়ে এগুলো গড়ে ওঠে। তাই মোদীজির তো অবসরে গ্রহে যাওয়ার কোনো পসিবিলিটি নেই। কেন তিনি যাবেন? তিনি বলছেন আমি বিকশিত ভারত 2047 মধ্যে করব, উন্নত ভারত। 2047 অনেক দেরি, আরো 22 বছর। আমার ধারণা 2029-এও মোদীজির নেতৃত্বে বিজেপি নির্বাচনে লড়বে। তখন মোদীজির কত বয়স হবে? 78। ডক্টর মনমোহন সিং প্রধানমন্ত্রী হয়েছিলেন বলে 71 বছর বয়স, ছিলেন 84 বছর অব্দি। 73 হয়েছিলেন, 84 অব্দি ছিলেন। এবং 2034 নির্বাচনও বিজেপির প্রধানমন্ত্রী পদপ্রার্থী হবেন নরেন্দ্র মোদী। আমি বললাম না, তার স্ট্যামিনা, শারীরিক সক্ষমতা, মানসিক জোর, পরিশ্রম করার ক্ষমতা অনেক তরুণকে লজ্জা দিতে পারে। আসলে সঞ্জয় রাউত, অরবিন্দ কেজরিওয়াল, এইসব ডিফিটেড ফোর্স, এইসব অ্যানার্কিস্ট, এদের এখন কাজকর্ম নেই। তাই এই সমস্ত কথাবার্তা বলে হেডলাইন হতে চান, টিভি টক শোতে তাদের কথা ওঠে, তাদের বক্তব্য দেখানো হয়, এতেই তারা শ্লাঘাবোধ করে। এই অরবিন্দ কেজরিওয়াল কি বলেছিলেন লোকসভা নির্বাচনের আগে? যে মোদীজি এবারের নির্বাচন লড়ছেন কেন?
তার এয়ার অ্যাপারেন্ট অমিত শাহকে প্রধানমন্ত্রী হিসাবে কুর্সিতে বসানোর তাগিদ থেকে। আসলে অমিতজি এবং মোদিজি তাদের মধ্যে যে রসায়ন, এই রসায়নটা অনেকে বুঝতে পারেন না। কেজরিওয়াল বোঝার তো ক্ষমতাই নেই যে ইন্ডিয়া এগেন্স্ট করাপশনের মঞ্চ থেকে যার রাজনীতিতে উত্থান, সেই এখন পুরোপুরি করাপশনের সঙ্গে যুক্ত হয়ে গেছে। আর সঞ্জয় রাউত রুটলেস ওয়ান্ডার। কিন্তু এই জল্পনাটা, এই বিতর্কটা উস্কে দেওয়ার একটা কারণ আছে। কারণটা হলো এবছরের শেষে বিহারের ভোট, তারপর 26-এ কেরল, আসাম, পশ্চিমবঙ্গের ভোট, তামিলনাড়ুতেও ভোট আছে। এই ভোটের আগে বিজেপির মধ্যে একটা কনফিউশন তৈরি করা, নেতৃত্বের প্রশ্নে একটা সংঘাতের বাতাবরণ তৈরি করা। দেখুন, মোদিজির উত্তরসূরি কে হবে সেটা তো সময় বলবে। অনেকেরই উচ্চাসা থাকতে পারে। অমিত শাহ কার্যত মন্ত্রিসভার দ্বিতীয়, মোদিজির রাইট হ্যান্ড ম্যান, তাদের সম্পর্ক 30 বছরের পুরনো। আবার যোগী আদিত্যনাথ নিজেকে হিন্দু হৃদয় সম্রাট হিসেবে তুলে ধরেছেন এবং সফল কুম্ভ আয়োজন করেছেন। এবং তৃতীয়বারের জন্য যোগীজি যদি উত্তরপ্রদেশে ক্ষমতা ধরে রাখতে পারেন, তাহলে অবশ্যই তিনি প্রধানমন্ত্রী পদের কন্টেন্ডার হবেন। এবং বিজেপির যে অভ্যন্তরীণ ইকোসিস্টেম, আমি এক জায়গায় দেখছিলাম একটা সমীক্ষা, তাতে বলা হচ্ছে যে নরেন্দ্র মোদীর পর বিজেপির কর্মী সমর্থকদের মধ্যে কার জনপ্রিয়তা সবচেয়ে বেশি। অনেকগুলো নাম আছে, তাদের মোদিজির পরেই যোগীজি খুব কাছেই আছেন অমিত শাহ। বিজেপির যা হার্ডকোর যারা সাপোর্টার, তারা উত্তরপ্রদেশের এই গেরুয়াধারী সন্ন্যাসীকে হিন্দু হৃদয় সম্রাটই বলে। Join Indian Institute of Hotel Management now. Right choice, right decision. কিন্তু এই স্পেকুলেশন চলতে থাকবে। কিন্তু এই মুহূর্তে মোদিজিও অবসর নিচ্ছেন না এবং তার জায়গায় কেউ স্থলাভিষিক্তও হচ্ছে না। এগুলো হচ্ছে পরিকল্পিতভাবে একটা কনফিউশন তৈরি করা, শিরোনামে আসার প্রয়াস। কারণ মহারাষ্ট্র নির্বাচনে এরে উদ্ধব, সঞ্জয় রাউতের বলবালা তো বন্ধ হয়ে গেছে, দল ধরে রাখতে পারবে কিনা তা নিয়ে সন্দেহ। আর আদিত্য ঠাকরে আবার ওই দিশা সালিওয়ান কেসে না জড়িয়ে যান, এই সমস্ত বিষয় প্রচন্ড চাপে উদ্ধব গোষ্ঠী শিবসেনা। সেই জন্য সঞ্জয় রাউতের এই অপ্রাসঙ্গিক কথা। আর মহারাষ্ট্র থেকে নাকি আগামী প্রধানমন্ত্রী আপনার হতেই পারেন, আগামী দিনে যে কোনো রাজ্য থেকে হতেই পারেন। উনি ইঙ্গিত করেছেন নীতিন গডকারির থেকে। হ্যাঁ, নীতিন গডকারি সঙ্গের অত্যন্ত ঘনিষ্ঠ। লোকসভা নির্বাচনের আগেই নীতিন গডকারিকে উস্কেছিল আইএনডিএ জোটের লোকজন। যদি বিজেপি ভালো ফল করতে না পারে, নীতিনজি যদি প্রধানমন্ত্রী পদপ্রার্থী হয়, তারা সমর্থন করবেন। তো নীতিন গডকারি সাফ জানিয়ে দিয়েছিলেন তিনি একজন স্বয়ংসেবক, বিজেপির একজন লয়াল সোলজার, প্রাক্তন বিজেপি সভাপতি। তিনি এই ধরনের খেলায় নেই। আসলে নেই কাজ তো খইবাজ। এটাই আসলে লক্ষ্য আইএনডিএ জোটের শরিক দলের নেতা। তাই মোদিজি অবসর নেওয়ার কোনো প্রশ্ন নেই। 2034 সালের লোকসভা নির্বাচনেও মোদিজির নেতৃত্বে এনডিএ ভোটে লড়বে। 2029-এ তো লড়বেই। 34 সালটা আমার বক্তব্য, কিন্তু 2029 সালে যে মোদিজির নেতৃত্বে এনডিএ ভোটে যাবে সেটা নিয়ে ঐক্যমত্য হয়ে গেছে, আউট অফ ডাউট নেই। এখানে প্রশ্ন করাই অর্থহীন। কিন্তু এই প্রশ্নগুলো তোলা হচ্ছে একটাই কারণে, জলটাকে ঘোলা করে দেওয়া, খবরের শিরোনামে থাকা। বিজেপির র্যাঙ্ক এন্ড ফাইলের মধ্যে যদি একটা কনফিউশন তৈরি করা যায়, তাহলে তাদের কিছু পলিটিক্যাল ফায়দা হতে পারে। এর বাইরে কিন্তু আর কিচ্ছু নয়। প্রতিবেদন শেষ করবো একটা কথা বলে। দেখুন, পশ্চিমবঙ্গে পবিত্র ঈদ উল ফিতরের দিন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রেড রোডে যে বক্তব্য রেখেছেন তা পুরোপুরি রাজনৈতিক। তিনি
মুসলমানদের রক্ষাকর্তা হিসাবে নিজেকে তুলে ধরেছেন, বলেছেন যে সেকুলার দেশে সংখ্যাগুরুদের দায়িত্ব হলো সংখ্যালঘুদের রক্ষা করা, আর সংখ্যালঘুরাও সংখ্যাগুরুদের সঙ্গে একসঙ্গে দেশ গঠনের কাজ করবে। অবশ্যই অবশ্যই পশ্চিমবঙ্গের কয়েকটি জেলা আছে যেখানে ধর্মীয় সংখ্যালঘুরা সংখ্যাগরিষ্ঠ। সেরকমই একটি জেলার বিধায়ক হুমায়ুন কবির যখন বলেছিল এখানে আমরা 70%, 30% সনাতনীকে ভাগীরথীর জলে চোবাতে পারি, তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিয়েছিল রাজ্য সরকার? ওখানে তো মুসলমানরা সংখ্যাগরিষ্ঠ মুর্শিদাবাদে, সনাতনীরা সংখ্যালঘিষ্ঠ। তাহলে একটি সংখ্যাগরিষ্ঠ মুসলমানরা যেখানে সংখ্যাগরিষ্ঠ, সেই রকম একটি জেলার সংখ্যালঘু বিধায়ক শাসক দলের যখন বলেন যে এখানে আমরা 70% বাড়াবাড়ি করলে সনাতনীদের ভাগীরথীর জলে চুবিয়ে দেওয়া হবে, সেদিন কোনো প্রতিবাদ করেছিল তৃণমূল? এখন রেড রোডের ঈদের নামাজ থেকে এই কথাগুলো বললে আমার মনে হয় শূন্য কুম্ভের ঝঙ্কার ছাড়া কিছু না। আপনি আচরি ধর্ম পরের শিখাও। বাণী দেওয়ার আগে, জ্ঞান দেওয়ার আগে একবার দেখতে হয়, নিজের দিকে তাকিয়ে দেখতে হয়, আয়নার সামনে দাঁড়াতে হয়। আমি আশা করব যে ট্রু সেকুলারিজম প্রিভেল করবে, পজিটিভ সেকুলারিজম, যেখানে সব ধরনের সাম্প্রদায়িকতাকে আমরা দর্থহীন ভাষায় নিন্দা করতে পারবো। সংখ্যালঘুর সাম্প্রদায়িকতাকে নিন্দা করব, একই সঙ্গে সংখ্যাগুরু সমাজের কেউ যদি সাম্প্রদায়িক উস্কানি দেয় তারও নিন্দা করব। কিন্তু সংখ্যালঘু সাম্প্রদায়িকতা নিয়ে নীরবতা পালন করব আর সংখ্যাগুরু সম্প্রদায়ের কয়েকটা বিচ্ছিন্ন ঘটনা নিয়ে বাজার মাত করবো, এটা চলতে পারে না। এটা সংখ্যালঘু তোষণ। ভারতবর্ষের তথাকথিত ধর্মনিরপেক্ষ দলগুলো স্বাধীনতার পর থেকে এই কাজটাই করে আসছে। এখন তাই দরকার পজিটিভ সেকুলারিজম, নান্য পন্থা, এছাড়া আর অন্য কোনো পথ নেই।